দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। আজকে আমরা এমন একজন অতিথি পেয়েছি, আপনারা সবাই তাকে চেনেন। দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি হিসেবে কাজ করেছেন। এরপরে সবশেষ 1 বছরের মতো শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেছেন এবং সম্প্রতি তিনি ভোক্তা অধিকারের যে একমাত্র সংগঠন ক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। সুতরাং আমরা তার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যেটা সাধারণ মানুষেরও জানার আগ্রহ, এগুলো নিয়ে আলোচনা করব, তার অভিজ্ঞতার কথা শুনবো এবং সামনের পরিকল্পনাগুলো আমরা চেষ্টা করব জানার জন্য। এইচ.এম. শফিকুজ্জামান আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সবশেষ দায়িত্বের কিছু অভিজ্ঞতা আমরা শুনবো, যেহেতু শ্রম মন্ত্রণালয়ের মতো অত্যন্ত সংবেদনশীল একটা জায়গায় গুরুত্বপূর্ণ সময়ে আপনি কাজ করেছেন। আমাদের এখনকার যে বাস্তবতা, আমরা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সাথে যেভাবে জড়িয়ে আছি, শ্রম ইস্যুটাও সেখানে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। এইটা থেকে সুবিধা পাওয়ার জন্য আপনি আসলে কোন কোন ধরনের কাজ করে আসছেন, যেটা আমাদেরকে সামনে এগিয়ে নিতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন যে গত বছর এই সেপ্টেম্বর মাসে এই সময় আমাদের আশুলিয়া, আমাদের সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, সমস্ত টঙ্গী এলাকায় আপনার আন্দোলন চলছে, আগুন দিচ্ছে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম একটা চ্যালেঞ্জের মধ্যে আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নিই এবং তখন প্রথম ফোকাসটাই ছিল এই আর্নেসটা কীভাবে দূর করা যায়। সেখানে শ্রমিকদের কাজ করেছে, তারা বেতন পাচ্ছে না, অনেকে শ্রমিক বন্ধ হয়ে গেছে। আমাদের শ্রম আইন অনুযায়ী তাদেরকে তাদের সার্ভিস বেনিফিট দেওয়া, এই সব বিষয়গুলো নিয়ে আমরা নেগোসিয়েশন করলাম এবং সেটি যেটা এমন একটা পর্যায়ে আসলো যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হলো এবং সেখানে তাদের পেমেন্টগুলো, মানে আমি বলবো যে এটি আসলে কোনো নজিরবিহীনভাবে সরকারের সাপোর্ট দিয়ে আমরা বন্ধ করে দিয়েছি এবং সেটা বন্ধ করে না দিলে আসলে শ্রম অসন্তোষগুলো ছড়িয়ে যেত এবং ভালো ভালো গার্মেন্টসগুলো এফেক্ট করতো। আমাদের শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা আইএলওর সাথে পুরোপুরি সম্পৃক্ত এবং আইএলও এমন একটা অর্গানাইজেশন যারা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেখানে আপনারা জানেন যে আমাদের যেহেতু আরএনজি মূল আমাদের এক্সপোর্ট সেক্টর এবং সেটা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে, এবং ইউরোপিয়ান ইউনিয়নে আমরা যে সুবিধা পাই, জিএসপি সুবিধা অ্যাকচুয়ালি আমাদের এলডিসি কান্ট্রি হিসেবে, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান স্বাক্ষর করেছি। আইএলও একটা রোড ম্যাপ দিয়েছে এবং আমাদের সিঙ্গেল কান্ট্রি হিসেবে আপনারা জানেন যে ইউএসের মার্কেটটা আমাদের সবচেয়ে সিঙ্গেল কান্ট্রি বড় মার্কেট এবং তাদের সাথে আমাদের একটা 11 পয়েন্ট এগ্রিমেন্ট আছে। তা এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে এই বড় বড় যারা আমাদের এক্সপোর্ট যে সব ডেস্টিনেশনে যায়, সেই ডেভেলপ কান্ট্রিগুলো আমাদের উপরেও এই শ্রম অসন্তোষ থেকে শ্রমিক অধিকারের বিষয়ে শ্রম আইন সংশোধনের জন্য একটা চাপ আমাদের ছিল এবং সেটা নিয়ে আমরা আইএলওর গভর্নিং বডি, আমাদের আইএলসি মিটিংয়ে সেখানে আমাদের অনেক জবাবদিহিতা করতে হয় এবং আমাদের একটা জানেন আপনারা আর্টিকেল 26 একটা মামলাও আছে, সেই জায়গাগুলোতে আমাদের ব্যালেন্সও করতে হয়েছে। এখন আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে, একটা তো এলডিসি গ্রাজুয়েশন, আমরা যদি সুযোগগুলো হারাই, নতুন সুযোগ অর্জনের ক্ষেত্রেও আমাদেরকে শ্রম আইন আন্তর্জাতিক মানের করতে হবে, সেখানে শ্রম নিরাপত্তা এবং আরও অনেক বিষয় আছে। এর পাশাপাশি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প ট্যারিফের মধ্যে পড়ে আছি, সেটাও যদি আমি ফার্দার কমাতে চাই, সেখানেও আমার শ্রম ইস্যুটা অনেক গুরুত্বের সাথে আসছে। আপনারা আসলে কোন বিষয়গুলো মাথায় নিয়ে আইন সংশোধনের দিকে গিয়েছেন? প্রথমত আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, আইএলও এবং আমেরিকান, কানাডা আছে এখানে, ইভেন জাপান, তারাও এখন এই শ্রম আইন নিয়ে কাজ করছে। সেখানে মূল ফোকাসটা হলো আমাদের ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে তাদের অবাধ ট্রেড ইউনিয়ন করতে হবে, কালেকটিভ বার্গেনিং, এই বিষয়গুলোই তারা ফোকাস করেছে। এবং এখানে আপনারা জানেন যে আমাদের অনেকগুলো কমিশন হয়েছে, শ্রম সংস্কার কমিশনও হয়েছে এবং শ্রম সংস্কার কমিশনের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করেছি, সেখানে তাদেরও কিছু রিকমেন্ডেশন আছে। তা আমরা মূলত ফোকাস যেটা করেছি নতুন আইনে, সেখানে আমাদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন যাতে সহজতর হয়। আমাদের এখানে কতজন আপনার ট্রেড ইউনিয়ন করতে হবে, সেটা একটা এখন বড় ফ্যাক্টর হয়েছে। আমরা এই জায়গাটায় যেটা করেছি, তাদের ম্যাটারনিটি লিভ সেটা আমরা বাড়িয়েছি, আমরা 108 দিন থেকে 120 দিন করেছি। আমাদের তাদের সোশ্যাল প্রোটেকশন অর্থাৎ ইন্স্যুরেন্সের কাভারেজটা বাড়ানো হয়েছে এবং তাদের যে জায়গাটা আছে যে তারা যাতে কালেকটিভ বার্গেনিং করতে পারে, সেই একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। আমাদের এটি কিন্তু আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল, আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যেটা বলেছে, বাট এটা কিন্তু যে কোনো আইনের থেকে শ্রম আইনটা কিন্তু ডিফারেন্ট। এখানে 22টা আইনের সংমিশ্রণ এবং এই আইনটা কিন্তু সরকার ইচ্ছা করলেই করতে পারে না। এখানে যে ট্রাইপার্টেড বডি আছে, সেখানে 20 জন শ্রমিক লিডার থাকেন, 20 জন মালিক পক্ষের লিডার থাকেন আর 20 জন সরকারের পক্ষ থেকে, এবং এখানে অনেক নেগোসিয়েশন হয়, প্রতিটা বিষয়ে অনেক ডিবেট হয়।
অনেক আলোচনা করেই কিন্তু এই তিন পক্ষের সম্মতিতেই কিন্তু এটা করতে হবে। আপনাদের এই পরিবর্তনগুলো বা এই সংস্কারগুলো বা আমরা যদি বলি যে উন্নততর করার ক্ষেত্রে মালিক পক্ষের কি শতভাগ সম্মতি পাওয়া গেছে কিনা, ওনারা কি রাজি কিনা এই ধরনের? আমরা এটার জন্য আমরা 10 রাউন্ড নেগোসিয়েশন করেছি, টিসিসি বলে, এবং সেখানে প্রথমে ছিল 102টা বিষয়। সেটা প্রথম পর্যায়ে আমরা 79 বিষয়ে আমরা একমত হয়েছিলাম, বাকি 22টা বিষয়ে ডিসপিউট ছিল এবং এটি পরবর্তী নেগোসিয়েশনে আসছে। এবং একটা পর্যায়ে মূলত আমাদের গত 26 আগস্ট ফাইনাল আমাদের যে মিটিংটা হয়েছে, সেখানে যে 2-1টা বিষয় একটু দ্বিমত আছে সেটা নিয়ে এখনও কাজ হচ্ছে এবং আমি আশা করছি সেটাও একটা পর্যায়ে আসবে। তবে একটা জিনিস কি, যে আমাদের শ্রমিকদের অধিকার আদায় বা অধিকার দেওয়া এবং বাংলাদেশের মতো এরকম একটি দেশে সেখানে কিন্তু মালিকদের বিষয়টাও আমাদের বিবেচনা করতে হবে। অর্থাৎ মালিকরা যদি আমাদের এখানে, যেমন কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি, আমাদের এখানে এনার্জি সেক্টরের সমস্যা আছে, আমাদের এনার্জি ক্রাইসিস আছে, আমাদের পোর্টের সমস্যা আছে, এগুলো তো আমরা প্যারালাল করছি এবং এখানে আপনার আমাদের গভর্নেন্স ইস্যু আছে। সেই স্থানে যে জিনিসটা হলো যে আমার চিপ লেবার এটা কিন্তু একমাত্র মানদণ্ড নয়। সেই জায়গাটায় যেটা আছে যে আমাদের শ্রমিকদের যে অধিকার, এটা আমার মনে হয় আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা বাড়ানো দরকার। হঠাৎ করেই আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও করতে হবে না, বাট আমাদের একটা কমিটমেন্ট থাকবে। এবং এখানে আমরা আরেকটা বড় কাজ করেছি যেটা একটু জানানো দরকার, সেটা হলো আইএলওর ফান্ডামেন্টাল 10টা কনভেনশনে আমরা 8টা আগে সিগনেচার করেছিলাম ট্রেড ইউনিয়ন রিলেটেড বা এরকম কালেকটিভ বার্গেনিং ইস্যুতে। আমরা এইবার আমি এই 1 বছরে আরও 2টো কনভেনশন, যেটাকে বলে অশ কনভেনশন, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনভেনশন, এটা হলো আপনার 138 এবং কনভেনশন 182, এই 2টি কনভেনশন কিন্তু আমরা এবারে স্বাক্ষর করছি এবং ওটা ফাইনাল হয়ে গেছে। এবং এর পাশাপাশি C190 কনভেনশন, এটি আসলে মূলত আমাদের ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট রিলেটেড, অর্থাৎ ওয়ার্ক প্লেসে আপনার শোভন কর্মপরিবেশে হ্যারাসমেন্ট যেটা হয়, অ্যাবিউজ হয়, সেটার। এই 3টা কনভেনশন আমরা আগামী মাসে স্বাক্ষর হবে। সব প্রসিডিওর শেষ, একটি টাইম নিয়ে আমাদের এটা স্বাক্ষর করা হবে। এবং এটাও কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের যে কমিটমেন্ট, সেটা আমরা আন্তর্জাতিকভাবে অ্যাচিভ করার ক্ষেত্রে সুবিধা রেখেছি। আমার এই বিষয়ে ছোট্ট একটা জানবার, যে আমরা এলডিসি গ্রাজুয়েট করলে ইউরোপের মার্কেট নিয়ে তো আমরা বেশি চিন্তিত, কারণ সেখানে আমাদের বাজার সুবিধাটা আমরা হয়তো হারাবো। পরবর্তীতে জিএসপি প্লাসের যদি আলোচনা আসে, সেখানেও শ্রম ইস্যুটাই সবচেয়ে সামনে আসবে, যদিও এটা একটা সমন্বিত অ্যাপ্রোচ। তখন আমার কি এই শ্রম আইনটা যেটা আমরা সংশোধন করতে যাচ্ছি বা চূড়ান্ত হতে যাচ্ছে, সেটাকে আমার স্ট্যান্ডার্ডাইজ মেনটেন করবে কিনা বা অ্যাকসেপ্টেড? আমরা যে শ্রম আইনটা পাস করছি এটা এখন আন্তর্জাতিক মানেরই হচ্ছে, এবং সেটা যেহেতু এখানে আইএলও, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে অনবোর্ড ছিল এবং তারা এজ এ অবজারভার হিসেবে ছিল, সেই ক্ষেত্রে এটি ওই স্ট্যান্ডার্ডই হচ্ছে। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের যে বিষয়টি আছে, এটা তো আসলে 3টা ইন্টিগ্রেটরের প্রতিটা আমরা 2021 সনেই কিন্তু অর্জন করেছি এবং আমরা 24 পর্যন্ত একটা ছিল টাইম, থ্রেশহোল্ড টাইম, কিন্তু ওটি যেহেতু আমাদের কোভিডকালীন সময়, এইটার জন্য আমরা এটা 2026 পর্যন্ত নিয়েছিলাম। এখন মালিক পক্ষ থেকে, বিশেষ করে আমাদের বিজেএমই এবং বিকেএমই, তাদের আসলে মূল মার্কেটটা তো হলো আপনার ইউরোপ, মানে 52% আপনার ইউরোপে যাচ্ছে। সেখানে আমরা জিএসপি, যদি আমাদের জিএসপি প্লাস করতে গেলে আমাদের কম্প্রিহেনসিভ আমাদের এফটিএ করতে হবে জিএসপি প্লাস পেতে হলে। এখন সেখানে হিউম্যান রাইটস, আদার ইস্যুগুলো আছে, গুড গভর্নেন্স ইস্যু আছে, সেটা তো আমরা এখনও অ্যাচিভ করতে পারিনি। এখন সেটা তো আমাদের পলিসি মেকার এবং ব্যবসায়ী কমিউনিটি এটা ভাবছে যে আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করবো কিনা, বাট আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিকেটর আমরা অ্যাচিভ করেছি। এখন যে জিনিসটা হলো যে আমরা যদি 2026-এ যদি আমরা এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েট করি, তখন যে চ্যালেঞ্জগুলো আসবে, আমাদের ইউরোপের মার্কেটে অন্তত 12% থেকে 13% আমরা এক্সট্রা ট্যারিফ আরোপ হবে। এর বাইরে আমাদের আইপি ইস্যুটা আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুগুলো আছে। সেখানে আমরা কি হবে, আমরা যে বড় করি, এফডিএ আসে বা আমাদের যে লোনগুলো নিয়েছি, সেটার রেটটাও কিন্তু বেশি হবে। এই চ্যালেঞ্জগুলো তো একদিন মোকাবিলা করতে হবে। এখন সেটার জন্য প্রস্তুতিটা আমাদের কতটুকু, সেটা খুব ইম্পর্টেন্ট। ক্যাব বাংলাদেশের পার্সপেক্টিভে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, কিন্তু কার্যকারিতা আমরা আসলে যতটা প্রত্যাশা করি, সঙ্গত কারণে সে প্রত্যাশাটা আমরা দেখতে পাই না বা তারা হয়তো মেটাতে পারে না। এখনকার যে বাজার ব্যবস্থাপনা বা সাধারণ মানুষের যে অধিকার, এটা আদায়ের ক্ষেত্রে ক্যাবের তৎপরতা বা কার্যক্রমটা কি হওয়া দরকার? মূলত আন্তর্জাতিকভাবে এই ভোক্তার অধিকার নিয়ে যারা কাজ করে, সেই সংগঠনগুলো অনেক শক্তিশালী এবং তারা সরকারকে একটা বার্গেনিং পর্যায়ে তাদের ওই ক্যাপাসিটি তৈরি হয়েছে। বাট একটি অরাজনৈতিক এবং একটি সামাজিক সংগঠন, সেই হিসাবে ক্যাবের থেকে যে প্রত্যাশা জনগণের, সেটা হয়তো বা
ক্যাব কতটুকু পূরণ করতে পেরেছে সেটা এখন প্রশ্নের দাবি রাখে। ক্যাবের পক্ষ থেকে আমরা অ্যাজ এ জনগণের কণ্ঠ হিসেবে, আমাদের নাগরিকদের কণ্ঠ হিসেবে আমরা সেটি সরকারের কাছে তুলে ধরব। মূলত ক্যাব যেহেতু এটি একটা ভলান্টারি অর্গানাইজেশন, এখানে প্রথম হলো যে এর স্ট্রাকচারাল দুর্বলতা আছে, সাংগঠনিক দুর্বলতা আছে। আমাদের জেলা, উপজেলা, বিভাগ কমিটিগুলো আছে, এটা আসলে ইনঅ্যাক্টিভ ছিল। তো আমি কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে আনতে চাই। অর্থাৎ আমার কাজটা হবে সরকারের একদম ডাইরেক্ট বিরোধিতা নয়, সরকারকে ফ্যাসিলিটেট করা, বাট সরকারের মুখপাত্র বা আমি স্পষ্ট যদি বলি লেজুর ভিত্তি করা হবে না। আপনার একটু অভিজ্ঞতার আলোকেই জানবো। আপনি তো বিভিন্ন সময় বাজার গিয়ে অভিযান পরিচালনা করেছেন। আপনারা গেলে একরকম চিত্র দেখতাম, আপনারা চলে গেলে আবার চিত্রটা পাল্টে যেত। বাংলাদেশের বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে দুর্বল জায়গাগুলো কি আপনার মনে হয়? সবচেয়ে দুটো জায়গায় যদি আমি বলি, প্রথমে আমাদের টোটাল বিপণন ব্যবস্থা ত্রুটিযুক্ত। মানে আমাদের যে সাপ্লাই চেনটা এটা এত বেশি ত্রুটিযুক্ত, এবং সেখানে হচ্ছে কি যে কৃষক এবং আমি আজ যে কনজিউমার, এই দুটি তো সরাসরি যদি আসতো, সেখানে 3-4টা মধ্যস্বত্বভোগী হয়ে গেছে। সেখানে আপনার ফড়িয়া আছে, সেখানে আড়তদার আছে, সেখানে পাইকারি মার্কেট আছে, এরপরে তো আমাদের রিটেলে আসে। এই জায়গাটায় আপনার এই হাত বদলের ফলে আপনার দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এক। দ্বিতীয় যে জায়গাটা আছে যে আমরা কিছু পণ্য যেগুলো আমাদের এসেনশিয়াল কমোডিটি, আমাদের পেরিশেবল আইটেম, এটা আমরা অনেকটাই আমরা নিজেরা উৎপাদন করি। আবার কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের কিছু ইম্পোর্ট করতে হয়। এখন এখানে ডাটার একটা বড় সমস্যা আছে, সেটি হলো যে আমার আসলে ইকোনমিক্সের মূল থিওরি কি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখন আমি জানি না আসলে আমার 18 কোটি মানুষের প্রতি বছর আমার পণ্যের চাহিদাটা কতটুকু, এবং এটাও আমি জানি না আমার উৎপাদন দেশে কী হচ্ছে আর আমার কতটুকু ইম্পোর্ট করতে হবে। এই ডাটার যে সমস্যা রয়েছে, এখানে সরকারি প্রতিষ্ঠান আমাদের বিবিএস আছে, তারা যে ডাটা দেয় সেখানে আমি বলবো, আমি সরকারি থাকতেও এই বিষয়গুলো প্রশ্ন তুলেছিলাম। ধরেন আপনার মনে আছে যে 2 বছর আগে আলুর বাজার অস্থির হয়ে গেছিলো। আলু এটা পেরিশেবল আইটেম, বাট এটা 100% কিন্তু কোল্ড স্টোরেজে থাকে। এখানে যদি আপনার 20 লক্ষ মেট্রিক টন যদি উদ্বৃত্ত আলু হয়, তাহলে তো ক্রাইসিস থাকার কথা না। আর এটি তো আপনি 2 বছর 3 বছর সংরক্ষণ করতে পারবেন না তাহলে। এবং পেঁয়াজের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে আমাদের যেটুকু চাহিদার থেকে 8-10 লাখ টন বেশি হচ্ছে। আমাদের ঠিক আছে, আমাদের কিছু অংশ পচে যাচ্ছে, বাট তারপরে তো আমার 6-7 বা 8 লাখ টন আমার আমদানি করতে হচ্ছে। এই তথ্যগুলো যদি আমি পেতাম, কখন আমি আমদানি করব, তখন তো সরকার সেটা ব্যবস্থা নিতে পারে। এই ডাটার দুর্বলতা এবং আমাদের সাপ্লাই চেনের এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। একটা শব্দ বহুবার উচ্চারিত হয়েছে, সিন্ডিকেট। সেটা মূলত বড় ব্যবসায়ী যারা, তাদেরকে ইঙ্গিত করেই সবসময় বলা হয়েছে। এটা সাধারণ মানুষও বলেছেন বা আপনারাও মাঝে মধ্যে এই শব্দগুলো। আসলে সিন্ডিকেট জিনিসটা কি এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা অস্তিত্ব আছে কিনা? সিন্ডিকেট আছে, এটি অদৃশ্য। সেই অদৃশ্যটা কি? সিন্ডিকেট কখন করা যায়, মনোপলি কখন করা যায়? আপনি 2-3 জন মানুষ যারা আপনার মার্কেটটা কন্ট্রোল করে, মনোপলি যেটা করে বা অলিগোপলি যেটা হয়। বাট দেখেন সেটা কখন সম্ভব? আমাদের যেমন আমি চিনির কথা বলি, আর তো অলমোস্ট আমাদের তো সুগার মিলগুলো যেটা উৎপাদন করে আমাদের না, ওখানে মাত্র 6 দিন, সারা বছর 6 দিনের চিনি উৎপাদন হয়। বাকিটা পুরোপুরি আমাদের মানে আমদানি বলতে আমরা রিফাইনারি, তারা আর কি এখানে রসগোল্লাটাকে রিফাইন করে। এখন এটি যদি 3-4টা যদি মানে কর্পোরেট গ্রুপ বা আপনার তারা যদি তাদের হাতে যায় এবং সেই জায়গাটা যদি সরকার ইন্টারভেন না করে, তখন তারা কিন্তু করতে পারে, থিওরিটিক্যালি করতে পারে। এটি যেমন একটা দিক। কিন্তু আপনি বলেন সবজি আজকে কাঁচামরিচ 60 টাকা, এই কাঁচামরিচ আবার 300 টাকা 3 দিনের মধ্যে হচ্ছে। এখানে তো হাজার হাজার লোক, এখানে সিন্ডিকেটটাকে, এটা তো সম্ভব না, এখানে হাজার হাজার লোক জড়িত। এইখানে যে জিনিসটা হয় সেটি হলো আপনার এইখানে অদৃশ্য হাত। সেই অদৃশ্য হাতটা কি? তারা জানে যে আমার বর্ষার জন্য মরিচের ঘাটতি আছে, আমাদের এই মরিচের ঘাটতিটা পূরণ করা হয় আমার ইম্পোর্ট, এবং সেটা ম্যাক্সিমামই হয় হলো পাশের দেশ থেকে। এবং তারা জানে যে আমার এখানে আইপি বন্ধ আছে, তখন তারা এটা মনোপলি করে। অর্থাৎ ওটি হলো যে এখন এসএমএসের মাধ্যমে এটা চারিদিকে ছড়িয়ে যায়। ইন্ডিয়া যদি পেঁয়াজের যদি আপনার এক্সপোর্ট বন্ধ করে দেয়, সাথে সাথে বাংলাদেশের বাজার গরম হয়ে যায়। আবার দেখা গেল যে ইন্ডিয়ার যে জায়গা এলাকা থেকে পেঁয়াজ আসে, সেখানে বন্যা হলে আমাদের মার্কেট এফেক্ট করে। এইটা হচ্ছে কি যে অনেক ক্ষেত্রে আমাদের অস্থিরতা কাজ করে। মানে আমাদের যে বিজনেসটা, এটা তো আসলে কি বলবো যে লিগাল বা অথেন্টিকভাবে আমরা করছি না। এখানে অনেক ইলিগাল বিষয় আছে। আপনার ধরেন ট্রান্সপোর্টে, যেখানে আপনার 40,000 টাকা ট্রাক ভাড়া, সেটা তো হওয়া উচিত ছিল 20,000 টাকা। বাকি যে অতিরিক্ত 20,000 টাকা, এটা কার কাছে যাচ্ছে? এটা তো ভোক্তার পকেট থেকে যাচ্ছে। কারণ বাজারে আপনার উত্তর দিক থেকে যে ট্রাকটা ঢোকে রাত 12টার সময়,
যে পটলটা 30 টাকায় ঢুকছে, দক্ষিণ দিকে সন্ধ্যার সকালবেলা এই পটলটা বেরোচ্ছে আপনার 60 টাকা 70 টাকা দরে, ভোক্তা তো সেটা 80-90 টাকায় কিনতে হচ্ছে। আমার সবচেয়ে আমরা খুশি হতাম সবাই, আমি 80-90 টাকা দিয়ে পটল কিনবো, কোনো সমস্যা নেই, কিন্তু কৃষকটা যদি পেত অন্তত 100 টাকার জিনিস যদি 80 টাকা কৃষক পেত কোনো সমস্যা ছিল না, কিন্তু যেটা হচ্ছে 100 টাকার 30 টাকা পাচ্ছে কৃষক। সেই জায়গাটাই আমরা করতে পারি কি, কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। কৃষকরা ন্যায্য মূল্য না পেলে তখন কিন্তু আপনার উৎপাদনে তার আগ্রহী হবে না, আর উৎপাদনের কস্টটা আমাদের বেশি। সেটার আরেকটা কারণ হলো যে আমাদের ধরেন ফার্টিলাইজার, এটা তো সরকার নিয়ন্ত্রিত, ফার্টিলাইজার প্রত্যেকটাই সরকার দাম ঠিক করে দেয় ডিলারদের মাধ্যমে, কৃষকরা সেই দামে পাওয়ার কথা। আপনারা খোঁজ করে দেখেন সেই দামে কৃষক পাচ্ছে কিনা। কৃষি ঋণ কৃষকদের পাওয়ার কথা, কতজন প্রান্তিক চাষি আপনার কৃষি ঋণ পেয়েছে। এরপরে বীজের কথা যদি বলেন, সেখানেও তো আপনার অনেকটাই বলবো যে এটি আসলে অস্থিরতা আছে। তাহলে আমি যদি কস্ট অফ প্রোডাকশন যদি কমাতে পারতাম, তাহলেও তো আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতো। তো এগুলো অনেকগুলো ফ্যাক্টর। শেষ প্রশ্ন একেবারে ছোট করে একটু বলতে, আপনি দীর্ঘদিন কমার্স মিনিস্ট্রিতেও ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ছিলেন, অর্থাৎ সরকারে ছিলেন। সিন্ডিকেটটা আপনারা লালন করেছেন কিনা এরকম প্রশ্নও আছে, যে সিন্ডিকেট তো সরকারের আন্ডারেই বেড়ে উঠেছে। এইটার ব্যাপারে কি আপনারা কোনো যৌক্তিক পদক্ষেপ নিতে পারেননি, বা নিতে গেলে সমস্যাগুলো কোথায় ছিল? না, প্রথমত কোনো সরকারই অজনপ্রিয় হতে চায় না, এবং সরকার অজনপ্রিয়তা হওয়ার যেটা পলিটিক্যাল বিষয় তো আমি কথা বলবো না, বাট দ্রব্যমূল্য কিন্তু একটা সরকারকে অজনপ্রিয় করে। এবং আপনারা দেখেছেন যে এখানে আপনার মিডিয়াতে যেগুলো প্রচার হয়েছে যে হঠাৎ করেই আপনার দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে একটা কি বলবো যে একটা এক ধরনের অশান্তি তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে সরকার কখনোই চায় না যে সিন্ডিকেট এটা নিয়ন্ত্রণ করুন সরকারের পক্ষ থেকে। এবং আমরা যারা সরকারে কাজ করি তারা তো আসলে জনগণের জন্যই কাজ করি। আমাদের তো মানে সংবিধান অনুযায়ী কি জনগণ ক্ষমতার উৎস। সেই জায়গাটায় যেটা হয়েছে, সরকার আসলে মন থেকে তো কেউ চায় না যে সিন্ডিকেট থাকুক। তবে যেটা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে ব্যবসায়ী কমিউনিটি তারা অনেক প্রভাবশালী হয়ে যায়, আমাদের অ্যাসোসিয়েশনগুলো, সেখানে কি কতিপয় ব্যক্তি তারা নিজেদের পার্সোনাল বিজনেসের জন্য তারা অনেক সময় সরকারকে প্রভাবিত করে। তো সেই জায়গা থেকে আমরা চাইনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এখানে চলে আসবে, এবং ভালোভাবে যাতে ব্যবসাও দরকার। কারণ হলো আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু আমাদের জিডিপির 84% কিন্তু প্রাইভেট সেক্টরে আমাদের এবং আমরা সরকার আমরা কতটুকু আপনার এখানে বিজনেস করতে হবে। সরকার প্রত্যেকটা বিজনেসে দেখবেন এটা এফিশিয়েন্ট করতে পারে না, এবং সেটা ব্যবসা করাও না, এফিশিয়েন্টলি করতে পারে না, কারণ সরকারি সিস্টেমের মধ্যে করা সম্ভব না। সেখানে আমাদের প্রাইভেট সেক্টরকে সাপোর্ট দেওয়া উচিত। এখন সেই সাপোর্টের ক্ষেত্রে এইটা যেন অনিয়ন্ত্রিত না হয়, অবশ্যই নিয়ন্ত্রিতভাবেই ব্যবসা করবে, এটাই প্রত্যাশা। আমরা সে প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও আশা করব যে আমার নতুন দায়িত্বে আমি যাতে ভোক্তাদের স্বার্থে কথা বলতে পারি, এই জন্য আমাদের মিডিয়া সহ আমি জনগণের সাহায্য চাচ্ছি। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।